হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তো আজকে আমরা আমাদের লেকচার 2, আমরা চ্যাপ্টার ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3টা শুরু করছিলাম। তো চ্যাপ্টার 3 এর দুইটা পার্ট আছে, বুঝছো? একটা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম, আর একটা হচ্ছে রাসায়নিক বন্ধন। তো আমরা রাসায়নিক বন্ধন দিয়ে চ্যাপ্টারটা শুরু করব। এটা হচ্ছে শুরু করার কারণ হচ্ছে এখান থেকে শুরু করলে কেমিস্ট্রির বেসিকটা আসলে স্ট্রং হবে। আর তোমাদের বইয়ে দেখবা সিকোয়েন্সটা খুবই বাজে। পর্যাবৃত্ত ধর্মের মধ্যে মানে ডি অরবিটালের কিছু জিনিসপাতি আছে, তো ওগুলা বোঝার জন্য তোমার রাসায়নিক বন্ধন বা হাইব্রিডাইজেশনটা জানা মাস্ট। তো এই জন্যই আর কি এইভাবে এভাবে যদি পড়ো তাহলে বেটার। তো রাসায়নিক বন্ধন তোমরা এসএসসি তে পড়ছো। আমাদের বন্ধন অ্যাকচুয়ালি কয় প্রকার? আমাদের যদি পরমাণুর মধ্যকার বন্ধন বলো তাহলে সেটা হচ্ছে 3 প্রকার: আয়নিক, সমযোজী আর সন্নিবেশ সমযোজী। তো আয়নিক বন্ধন সম্পর্কে তোমরা আসলে জানো এসএসসি থেকে। তো আয়নিক বন্ধন কি? দুইটা পরমাণু, পজিটিভ আর নেগেটিভ আয়ন, পরস্পরের কাছাকাছি এসে স্থির বৈদ্যুতিক আকর্ষণে মানে আকর্ষিত হয়ে যে বন্ধন তৈরি করে সেটা কি আমরা আয়নিক বন্ধন বলি। তোমরা পড়ছো না এসএসসি তে? ফর এক্সাম্পল আমাদের সোডিয়াম ক্লোরাইড, এটা কি একটা আয়নিক যৌগ না? হ্যাঁ জি। ভাই। ওকে, আচ্ছা ওয়েট। হ্যাঁ, তোমরা খাতা নাও, আমি স্লাইডে বা মুখে যেগুলো বলবো লেখার চেষ্টা করবো। আচ্ছা, রাসায়নিক বন্ধনের এই চ্যাপ্টারে আমাদের মেইন হচ্ছে সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন নিয়ে সব জিনিস, আর বাকি দুইটার বেসিক আমি একটু দেখা দিচ্ছি। তো আয়নিক তো আমাদের এসএসসিতেই পড়ছো। সোডিয়াম ক্লোরাইড আমাদের একটা আয়নিক কম্পাউন্ড। তো সোডিয়াম ক্লোরাইড অ্যাকচুয়ালি মানে কীভাবে তৈরি হয়? সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সে কি Na+ হয় না? আর ক্লোরিন মানে সবাই কি, আচ্ছা বন্ধনের উদ্দেশ্য কি আমাদের রাসায়নিক বন্ধনের? রাসায়নিক বন্ধনের উদ্দেশ্য হচ্ছে স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা অর্জন। এই পৃথিবীর মানে নেচারে যা কিছু আছে সবাই স্থিতিশীলতা অর্জন করতে চায়। রাসায়নিক বন্ধনের মাধ্যমে অ্যাকচুয়ালি পৃথিবীর যত কম্পাউন্ড আছে সব কিছু স্থিতিশীলতা অর্জন করে। আমরা জানি কি নিষ্ক্রিয় মৌল বা যাদের অক্টেট ফিলার তারা হচ্ছে স্থিতিশীল যৌগ, তাই না? স্থিতিশীল মৌল যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন। তো পৃথিবীর সব পরমাণুই স্থিতিশীল, এদের ইলেকট্রন বিন্যাস বা অষ্টক পূরণ করতে চায়। সেই উদ্দেশ্যে অ্যাকচুয়ালি রাসায়নিক বন্ধন তৈরি করে। মানে রাসায়নিক বন্ধনের উদ্দেশ্য হচ্ছে এটা। তো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ধরো 11টা ইলেকট্রন আছে। তো তার কাছাকাছি অষ্টকের পূরণের জন্য মানে কে আছে, মানে কাছাকাছি নিষ্ক্রিয় মৌল নিয়ন না? সো নিয়ন ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য সে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, পরে Na+ হয়ে যায়। আবার ক্লোরিন, তার অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন দরকার, তার পাশে কে আছে? আর্গন। ক্লোরিনের পরে হচ্ছে আর্গন। তো আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য তার একটা ইলেকট্রন দরকার, সে একটা ইলেকট্রন গ্রহণ করে মাইনাস চার্জ হয়। তো দেন এই পজিটিভ আর নেগেটিভ আমাদের কাছাকাছি এসে স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকর্ষিত হয়ে আমাদের কি আয়নিক বন্ধন তৈরি করে। তো আয়নিক বন্ধন অ্যাকচুয়ালি একটা স্ট্রং, ভালোই অনেক শক্তিশালী বন্ধন, পজিটিভ নেগেটিভের আকর্ষণ। আচ্ছা, এতটুকু বোঝা গেছে? আয়নিক বন্ধন তো তোমাদের এসএসসিতে ছিল। ভাইয়ের 3 নম্বরটা একটু বুঝান, সন্নিবেশ বান্ধব। হ্যাঁ, ওইটা আমি দেখাচ্ছি। আচ্ছা, কেউ জয়েন করছে? আচ্ছা, জুবাইর জয়েন করছে আমাদের আমাদের পাঁচটা তাহলে। আচ্ছা আচ্ছা জুবাইর, আমার কথা শোনা যাচ্ছে দেখো তো, আর স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমাকে বললো। আচ্ছা, আমাদের আয়নিক বন্ধন গেল। এখন এটা হচ্ছে বেসিক, এটা আমাদের এই চ্যাপ্টারে তেমন লাগবে না, জাস্ট বেসিকটা বোঝানোর জন্য। তো আমাদের চ্যাপ্টারের মেইন হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। তো এটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের পড়াশোনা করতে হবে। এখন সমযোজী বন্ধনটা কি আসলে, কাকে বলে? এটা তো আমার নেসেসিটি ছিল কি, ইলেকট্রন কি পড়ছিল, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় সেটা কি সমযোজী বন্ধন, তাই না? তো ওই সংজ্ঞাটা মানে ওই সংজ্ঞাটা রং না অ্যাকচুয়ালি, কিন্তু এটাকে আরেকভাবে বলা যায়। সমযোজী বন্ধন অ্যাকচুয়ালি কি হয় আমাদের? আমাদের অ্যাকচুয়ালি অরবিটাল ওভারল্যাপ করে।
অরবিটাল ওভারল্যাপের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তো ইলেকট্রন তো অ্যাকচুয়ালি মানে ক্লাউড আকারে থাকে, মানে ক্লাউডের মধ্যে ইলেকট্রন থাকে অ্যাকচুয়ালি। তো ওই ইলেকট্রনের ক্লাউডগুলোকে আমরা অরবিটাল বলি, যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ সেই ক্লাউডগুলোকে আমরা কি অরবিটাল বলি। তো দুইটা অরবিটাল যখন পরস্পর ওভারল্যাপ করে বা অতিক্রমণ করে তখনই আমরা সেটাকে সমযোজী বন্ধন বলি। যেমন এক্সাম্পল ধরো H2 অণু, H2 একটা সমযোজী যৌগ না? H2 অণু কিভাবে তৈরি হয়? একটা হাইড্রোজেনের s অরবিটাল আর একটা হাইড্রোজেনের s অরবিটাল, তো এরা পরস্পর কাছাকাছি এসে কি মানে পরস্পর ওভারল্যাপ করে, এইভাবে ওভারল্যাপ করে এখানে ইলেকট্রন তারা শেয়ার করে, তাই না? এটা হচ্ছে আমাদের কি H2 অণু। তো এইভাবে তারা অরবিটাল পরস্পর ওভারল্যাপ করে বন্ধন তৈরি করতেছে, এই কারণে আমরা সেটাকে সমযোজী বন্ধন বলতেছি। তো অ্যাকচুয়ালি অরবিটাল বা ইয়া কত প্রকার তোমাদের জানা আছে? মানে আমরা তো পড়ছিলাম উপশক্তি স্তর কয় প্রকার? 4 প্রকার না? S, P, D আর F। ডিএফ। হ্যাঁ, এটা তো জানা আছে তোমাদের। তো এগুলো কি উপশক্তি স্তর। প্রতিটা প্রধান শক্তি স্তরে আমাদের কি উপশক্তি স্তর থাকে, সেগুলো হচ্ছে S, P, D, F। তো এখন আমাদের এখানে কিসের সাথে S আর S এর সাথে সিগমা বন্ধন হয়েছে, সরি S আর S এর সাথে আমাদের অরবিটাল ওভারল্যাপ করে সমযোজী বন্ধন তৈরি হয়েছে। তো সমযোজী বন্ধন অ্যাকচুয়ালি, হ্যাঁ বলো। স্ক্রিন দেখা যাইতেছে না ভাই। এই তোমাদের দেখা যায় না? জি আমার দেখা যাচ্ছে। না না, আমার তো যাচ্ছে না। কার কার যাচ্ছে না বললা? আবার সিয়াম সিয়াম ও এখন যাচ্ছে ভাই, এখন যাচ্ছে। আচ্ছা দেখো, দেখা যায়? দেখো তো সবাই, দেখো তো স্ক্রিন দেখা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাইতেছে ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের পুষ্পিতা জয়েন করেছে। তো পুষ্পিতা, তোমার কি খবর, কেমন আছো? আমরা হ্যালো, আমার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে আশা করি। তো হ্যাঁ আমরা দেখা। তো আমরা পড়তেছিলাম হচ্ছে রাসায়নিক বন্ধন। এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3। তো রাসায়নিক বন্ধন, পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারের দুইটা পার্ট আছে অ্যাকচুয়ালি। রাসায়নিক বন্ধন পার্টটা আমরা আজকে শুরু করছি। তো রাসায়নিক বন্ধন কয় প্রকার? 3 প্রকার, আয়নিক, সমযোজী আর সন্নিবেশ সমযোজী। তো আয়নিক বন্ধনটা তোমরা এসএসসি তে পড়ছো, ওইটা জাস্ট বেসিকটা আমি দেখাইছি। এখন আমাদের সমযোজী বন্ধন নিয়ে পড়াশোনা। তো সমযোজী বন্ধন অ্যাকচুয়ালি কি? যে বন্ধন অ্যাকচুয়ালি অরবিটালগুলো ওভারল্যাপ করে, অর্থাৎ বা ইলেকট্রন শেয়ার করে, ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন তৈরি হয় তাকে আমরা সমযোজী বন্ধন বলতেছি। এখন একটা জিনিস তোমরা নোট করে রাখো যে আমাদের বলছিলাম আমাদের অরবিটাল উপশক্তি স্তর কয়টা? S, P, D, F, 4টা। তো সমযোজী বন্ধন S আর S এর মধ্যে হয়, S আর P এর মধ্যে হয়, কিন্তু S আর D এর মধ্যে হয় না। আবার P এবং S অরবিটালের মধ্যে বন্ধন তৈরি হতে পারে, P আর P এর মধ্যে হতে পারে, P আর D এর মধ্যে হতে পারে, বাট P আর F এর মধ্যে হচ্ছে হয় না। মানে তারা অ্যাকচুয়ালি ওভারল্যাপ করতে পারে না পরস্পর। তো এই জিনিসটার কারণ কি? এটার কারণ হচ্ছে সিম্পল। ধরো ধরো তোমরা কোন ক্লাসে এখন? ক্লাস 11, তাই না? এইচএসসি ফার্স্ট ইয়ার। তো ধরো তোমার সাথে একজন ক্লাস 1, 2, তার কি মানে ফ্রেন্ডশিপ বা বোঝাপড়া অত ভালো হবে? তার আন্ডারস্ট্যান্ডিং আর তোমার আন্ডারস্ট্যান্ডিং কি সেম হবে কখনো? না। হ্যাঁ, ঠিক এরকমই S অরবিটালের যে এনার্জি বা শেপ, সেটা D অরবিটালের থেকে অ্যাকচুয়ালি অনেক ডিফারেন্স। তো এই কারণে S আর D অ্যাকচুয়ালি কখনোই তারা একসাথে থাকতে পারে না। সো একইভাবে P অরবিটালের যে শেপ আর এনার্জি আর F অরবিটালের যে শেপ এনার্জি সেটা অনেক ডিফারেন্স। এই কারণে P আর F অ্যাকচুয়ালি বন্ধন তৈরি করতে পারে না। তো এটাই মনে করো কারণ ছিল। এই জিনিসটা একটু লিখে রাখো। এর কোনো প্রমাণ আছে? প্রমাণ না, এটা অ্যাকচুয়ালি নেচারে এইভাবে আছে, এজন্য আমরা কি লিখি, বুঝছো? S আর D নেচারে কখনো এক্সিস্ট করে না, বুঝছো? P আর F কখনো এক্সিস্ট করে না। এর কারণটা বললাম যে S অরবিটাল আর D অরবিটালের শক্তি অ্যাকচুয়ালি ডিফারেন্স অনেক বেশি, এই কারণে তারা স্টেবল হয় না।
আর নেচারে সবকিছু স্টেবল থাকতে চায়, এই কারণে তারা আসলে বন্ধন তৈরি করে না। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে বন্ড স্ট্রেংথ বা বন্ধন শক্তি। যেমন আমি বললাম যে এস পি ডি এফ এর প্রতিটা শক্তি কিন্তু আলাদা, তাই না? এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, এদের শক্তি কিন্তু এক না। তো আমাদের পি আর পি এই দুইটা যখন সমানুপাতিক বন্ধন তৈরি করে, এটার শক্তি এটা অ্যাকচুয়ালি পি আর এস এর চেয়ে বেশি হয়, আবার পি আর এস 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 এর চেয়ে বেশি হয়। এই জিনিসটা একটু লিখে রাখ। তো আমাদের কি পিপি ইজ গ্রেটার দেন পিএস গ্রেটার দেন এসএস। তো পি আর পি যখন ওভারল্যাপ করে বন্ধন তৈরি করে, সেটার হচ্ছে সবচেয়ে শক্তি বেশি, বুঝছো? এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, হচ্ছে এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে। সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করে এই জিনিসটা অ্যাকচুয়ালি পাইছে, বাট এটার ব্যাখ্যা আরেকভাবে দেওয়া যায়। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস পড়ে আসি। আচ্ছা, অরবিটালের প্রকারভেদটা আমরা একটু দেখি। তো আমরা বলছিলাম উপশক্তি স্তর কয় প্রকার? এস, 4 প্রকার। এস, পি, ডি আর এফ। এখন উপশক্তি স্তরের মধ্যে আমাদের অরবিটাল থাকে আবার। আচ্ছা, আমরা এস দিয়ে শুরু করি। আচ্ছা, আমাদের এস অরবিটালের আকৃতি কেমন, কারো কি জানা আছে? এস অরবিটাল অ্যাকচুয়ালি আমাদের স্যার হ্যাঁ গোলক আকার বা বর্তুল আকার বলে অনেক সময়। তো এরকম মানে ফুটবলের মতো। তো আমাদের অ্যাক্সিস কয়টা? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর এটার উপরে জেড অ্যাক্সিস থাকে। এটা তোমাদের জানা আছে? মানে তিনটা অক্ষ থাকে, যে এক্স অ্যাক্সিস, তার উপর লম্ব ওয়াই অ্যাক্সিস, এবং তার উপর লম্ব হচ্ছে জেড অ্যাক্সিস হয়। তো এটাই আমি একটু দেখাচ্ছি। এক্স, এটা হচ্ছে আমাদের এস অরবিটালের আকৃতি, মানে এটা প্রায় গোল গোল শেপ হবে, এমনটা হয় না এখানে। আচ্ছা, প্রতিটা অক্ষ জুড়ে এটা অ্যাকচুয়ালি থাকে। তো আমাদের এটা হচ্ছে এস অরবিটাল, তার আকৃতি হচ্ছে বর্তুল আকার। আচ্ছা, আকৃতিগুলো আমাদের জানতে হবে। তো এস গেল, এখন পি অরবিটালের আকৃতি কেমন? পি উপশক্তি স্তরে আমাদের হ্যাঁ ডাম্বেল, ভেরি গুড। পি উপশক্তি স্তরে আমাদের কয়টা অরবিটাল থাকে বলো তো, তোমাদের জানা আছে নাকি? 3টা, পিএক্স, পিওয়াই, পিজেড। ভেরি গুড, পারছো তিনটা। হ্যাঁ, ভেরি গুড। পি এক্স, পি ওয়াই, আর হচ্ছে পি জেড। এটা হচ্ছে তিনটা পি উপশক্তি স্তরের অরবিটাল। তো তিনটার শেপ কিরকম আমাদের, যে পুষ্পিতা তোমাদের বললো কি ডাম্বেল আকৃতি। তো ডাম্বেল কিরকম হয় actually? তো এক্সটা আমাদের এক্স অক্ষ বরাবর থাকবে, বুঝছো? এটা ধরো আমাদের এক্স অ্যাক্সিস। তো অ্যাকচুয়ালি এরকম ডাম্বেল আকৃতি হয় না, এক্স অ্যাক্সিস বরাবর। এটা হচ্ছে আমাদের পি এক্স অরবিটাল, ডাম্বেল আকৃতি। আর পি ওয়াইটাও সেম, এটা জাস্ট ওয়াই অক্ষ বরাবর থাকবে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস। এটা ধরো আমাদের ওয়াই অ্যাক্সিস, এরকম ওয়াই অ্যাক্সিস বরাবর ডাম্বেলের মতো। আর জেডটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর, ধরো এটা আমাদের জেড অ্যাক্সিস, তাহলে জেড অ্যাক্সিস বরাবর এরকম ডাম্বেলের মতো। বুঝতে পারছো? আচ্ছা, একটু বুঝতে পারছো তোমরা? তুলে নাও। দেন হচ্ছে আমরা ডি অরবিটাল দেখবো। আচ্ছা, তোলা হয়েছে? জি স্যার, তোলা শেষ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ডি। তো ডি উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকে দেখতে কেউ জানে নাকি?
How many orbitals are found? 5টা, ভেরি গুড। তো আমাদের ডি উপশক্তি স্তরে 5টা অরবিটাল থাকে। পদার্থগুলো কি কি? dxy, dz dx না dzx dx স্কয়ার y স্কয়ার আর dz স্কয়ার। ভেরি গুড। dx স্কয়ার y স্কয়ার dz স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের ডি এর 5টা অরবিটাল। আচ্ছা, এটা কিন্তু x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা হচ্ছে হাইফেন, বুঝছো? এটা হচ্ছে x স্কয়ার y স্কয়ার বলে। তো আমাদের ডি উপশক্তি স্তর 5টা। এই 5টার মধ্যে এই 5টার আকৃতি আমাদের দেখতে হবে। এর মধ্যে এই 3টার আকৃতি হচ্ছে সিমিলার, এই 2টা হচ্ছে একটু ডিফারেন্ট। তো এই 3টার অ্যাকচুয়ালি আমাদের মানে দুই ভাবে থাকতে পারে ডি অরবিটাল। একটা হচ্ছে অক্ষের মাঝখানে, অক্ষের মাঝখানে বা ইন বিটুইন দ্য অ্যাক্সিস। তো অক্ষের মাঝখানে আমাদের dxy dyz dzx এই 3টা অরবিটাল থাকে। তো আমি দেখাচ্ছি এগুলো কিরকম। ধরো এক নম্বরটাকে কি বলে? সিমিলার। এক নম্বরটাকে কি বলে? কোন এক নম্বর? ও, অক্ষের মাঝখানে, মানে ওদের পজিশনটা আমি দেখাচ্ছি আর কি। মানে ওদের অক্ষের মাঝখানে প্রথম 3টা থাকবে। আচ্ছা, অক্ষের মাঝখানে কিভাবে থাকে আমি দেখাচ্ছি। তো এটা ধর আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তো dxy এটা শেপটা এরকম হয়। এটা হচ্ছে আমাদের dxy, বুঝছো? এটা হচ্ছে x আর y অক্ষের দুইটার মাঝখানে। যেমন দেখো, এই যে এটা আমাদের x অ্যাক্সিস না, আর এটা হচ্ছে y, তাই না? দেখো দুইটার মাঝখানে অ্যাকচুয়ালি লোকটা গেছে, তো এই কারণে আমরা এটাকে অক্ষের মাঝখানে বলবো। আর dyz কিরকম হবে? আর হচ্ছে dzx, তিনটা আমাদের অক্ষের মাঝখানে থাকে। তো yz অ্যাকচুয়ালি কি? আমাদের y আর z অক্ষের মাঝখানে থাকবে। বুঝতে পারছো? এটা হচ্ছে dyz। yz মানে y আর z অক্ষের মাঝখানে, আর zx মানে কি তাহলে? z আর x অক্ষের মাঝখানে। তো এই তিনটা হচ্ছে আমাদের dxy dyz আর dzx এর আকৃতি। আচ্ছা, এটা তোলা হয়েছে সবার? না ভাই। আচ্ছা, তুলো। ভাইয়া লাস্ট কত সালে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে? এইচএসসি পরীক্ষা লাস্ট হচ্ছে 20 সালের তো অটো পাস, 20 এর আগে 19 ব্যাচ। 19 ব্যাচ। সেই ব্যাচের টেস্ট পেপারগুলো কি এখন পাওয়া যাবে? টেস্ট পেপার নীলক্ষেতে পাওয়া যেতে পারে। আমি নীলক্ষেতে তো নিচ্ছি না, আমি তো ভুলে যাচ্ছি, তাই ঢাকা থাকলে নিতে পারতাম। ও, ঝিনাইদহতে খোঁজ নিতে পারো। এমনি ঢাকাতে নীলক্ষেতে হচ্ছে সব বই পাওয়া যায়, দুনিয়ার যত বই আছে। হবে না? হ্যাঁ, পুরাতন লাইব্রেরি না এগুলো? পুরাতন লাইব্রেরি খুঁজতে পারো। হ্যাঁ, যাদের পুরান বই বেচে এরকম। ঢাকা হইলে নীলক্ষেত থেকে পাই, মানে পেতে পারতাম। ওটাই তো দরকার। এই শর্ট সিলেবাস দিয়ে ঝামেলাটা করছে তোমাদের। আমাদেরও ঝামেলা, তোমাদেরও ঝামেলা। কিন্তু হ্যাঁ, আমাদের তো ফুল সিলেবাস হবে। হ্যাঁ, ওইটাই। এখন ফুল সিলেবাস
টেস্ট পেপার কিনতে পারছি না, টেস্ট পেপার তো ধরেন শর্ট সিলেবাসে। হ্যাঁ সবই এখন শর্টে হয়ে গেছে, তো তোমাদের জন্য ঝামেলা হয়ে গেছে। উদ্ভাসের কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক সবই শর্ট সিলেবাসে। তোমাদের এখন ফুল লাগবে, এটা একটু ম্যানেজ করতে হবে। আচ্ছা এটা তোলা হয়েছে, আমাদের নেক্সট দুইটা শেপ দেখবো। হ্যাঁ তোলা হয়েছে। আচ্ছা তাহলে যাই। তো আমাদের লাস্ট দুইটা হচ্ছে অক্ষের সাথে অবস্থান করে, অক্ষের সাথে বা along with the axis। তোমাদের এখানে কি ইংলিশ ভার্সন আছে না সবাই বাংলা মিডিয়াম? বাংলা মিডিয়ামে। কেউ আছে ইংলিশ মিডিয়াম, সরি ইংলিশ ভার্সন? না ভাই, আচ্ছা ঠিক আছে। বাংলা। আমি তো হিন্দি মিডিয়ামের ছিলাম। কি বলে? ভাইয়া হ্যাঁ তুমি কোন দেশে? হিন্দি কিভাবে? তুমি কি ইন্ডিয়া থেকে আসছো নাকি? সেটাই ভাবতেছিলাম, আপনি কি ইন্ডিয়ান? আইআইটি ক্র্যাক করে আসছে। আচ্ছা তোমরা আইআইটি নাম শুনছো? আইআইটি নাম শুনছি, কোশ্চেন ব্যাংকও দেখছিলাম, মাথা এখন ঘোরানো ঘুমাইছে, ঘোরাতে ওই দিন কেন হয়ে গেছি। আইআইটি বুঝছো লাগবে না, এটা শুধু শুধু হাইপ তুলে সবাই। এত কঠিন অনেকে বলে যে বুয়েটের জন্য আইআইটি লাগে। না না, আইআইটি লাগে না অ্যাকচুয়ালি। তুমি যদি টপ 100 এ থাকতে চাও তখন দেখতে পারো, বুঝছো? এনে যদি জাস্ট চান্স পেতে চাও আইআইটি কোনো দরকার নেই। আমি আইআইটি করি নাই পার্সোনালি। ভাইয়া কোন সাবজেক্টে করেন আপনি, এটাই তো জানি না। ও আমি বুয়েটার মেকানিক্যাল, এমি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমার র্যাঙ্ক ছিল 572। ওয়াও। আর আপনি তো শুধু বুয়েটে না, অনেক আমি বুয়েট ছাড়াও আইওটি তে 80তম হয়েছিলাম, তারপরে সিকে রুয়েট বা চুয়েট কুয়েট রুয়েট 445, দেন এমআইএসটি বিউপি ঢাকা ভার্সিটি ওগুলোতে চান্স পেয়েছিলাম। ভাইয়া আপনার বইয়ের ছবি কি দেওয়া যাবে? ওই যে বায়োলজি বই, তারপর রসায়ন বই, ওইগুলো ছবি একটু চাচ্ছিলাম আর কি, দাগানো লাইনগুলো একটু দেখতাম। ছবি বায়োলজি পার্সোনালি আমি পড়ি না এভাবে, তো কেমিস্ট্রি দিতে পারি। কেমিস্ট্রি আমাদের গ্রুপে একটু অনেক উপকার হয়। আচ্ছা ইনশাআল্লাহ দিব না, সমস্যা নেই। দাগানো বই তো মেডিকেলের যারা আছে তারা পড়বে, বুঝছো? আমরা তো হ্যাঁ, তোমাদের মেডিকেল অ্যাসপিরেন্ট কে তারেক কি মেডিকেলে পড়তে হ্যাঁ চাও? লাগবে। আচ্ছা তুমি তো মেডিকেল। পুষ্পিতা কি জানো? হ্যাঁ আমি মেডিকেল অ্যাসপিরেন্ট। আচ্ছা তাহলে আমরা পরে আসি। ওকে। আচ্ছা অক্ষের সাথে আমাদের দুইটা অরবিটাল ছিল, ডি এক্সএস একই হলো। একটা হচ্ছে ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, আর একটা কি ডি জেড স্কয়ার। তো এক্স স্কয়ার ওয়াই স্কয়ারটা অ্যাকচুয়ালি আমাদের এক্স আর ওয়াই অক্ষের সাথে থাকে। সাথে বলতে এটা হচ্ছে আমাদের ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, অর্থাৎ এক্স আর ওয়াই মানে অক্ষের সাথে একদম মানে অক্ষের সাথে থাকবে। আর ডি জেড স্কয়ার হচ্ছে জেড অক্ষের সাথে থাকবে। তো এটা ধরো আমাদের জেড অক্ষ, তাহলে জেড অক্ষের সাথে এরকম। এটা হচ্ছে আমাদের ডি জেড স্কয়ার, এখানে একটা ইলেকট্রন ক্লাউডের মতো থাকে। এটা হচ্ছে আমাদের ডি জেড স্কয়ারের আকৃতি। তোমরা অক্ষের সাথে আর অক্ষের মাঝখানের ডিফারেন্সটা বুঝতে পারছো? অক্ষের সাথে কোনটা, যেটা হচ্ছে অক্ষের সাথে লেগে থাকে। আর এর আগে কি দেখছিলাম, মানে সেটা হচ্ছে অক্ষের সাথে, আর যেটা 45 ডিগ্রি সেটা হচ্ছে অক্ষের মাঝখানে। হ্যাঁ ভেরি গুড, অক্ষের মাঝখানে থাকে, অক্ষের সাথে লাগবে না, বুঝছো? এটাই আর কি ডিফারেন্স। তো তুলে না আমরা নেক্সট যাচ্ছি। পুষ্পিতা মনে হচ্ছে গুণগত রসায়ন সব শেষ। হ্যাঁ কি হয়েছে? গুণগত রসায়ন শেষ নাকি তোমার? না আমি প্রাইভেট পড়ছিলাম তো, এখানে স্যার পড়াইছিল একটু। ভালো তো, তোমাদের জায়গায় যাবো তাহলে।
আচ্ছা আমি নিতে চাচ্ছি তাদের মনে হলো না। তো তো আমরা বলতেছিলাম বন্ড স্ট্রেংথ। হ্যাঁ, বন্ড স্ট্রেংথ হচ্ছে পিআরপি সবচেয়ে বেশি হয় পিআরএস এর থেকে। তো এটার কারণ হচ্ছে আমাদের পি অরবিটালের শেপটা আমরা দেখছি এরকম ডাম্বেলের মতো। তো দুইটা পি অরবিটাল যখন ওভারল্যাপ করে, ধরো দুইটা ওভারল্যাপ করছে, এখন পি অরবিটালের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে ইলেকট্রন সেগুলো হচ্ছে এই মাথার দিকে ডেনসিটিটা বেশি থাকে ইলেকট্রনের। তো এই মাথার দিকে অ্যাকচুয়ালি ইলেকট্রনের ডেনসিটি বেশি থাকে। যখন তার ওভারল্যাপ করে তখন হাইয়েস্ট ডেনসিটি সম্পন্ন এলাকা হচ্ছে ওভারল্যাপ করতেছে, এই কারণে তাদের বন্ড স্ট্রেংথটা একটু বেশি হয়। আর এস অরবিটালের ক্ষেত্রে যদি দেখো, এস অরবিটাল তো গোলক, এখন এখানে ইলেকট্রন সুষমভাবে বণ্টিত, কোনো নির্দিষ্ট জায়গায় বেশি নেই, অর্থাৎ মানে সব জায়গায় সেম। তো দুইটা এস অরবিটাল যখন ওভারল্যাপ করবে তখন অ্যাকচুয়ালি মানে হাইয়েস্ট ডেনসিটি বা ওইরকম কিছু মানে এখানে আসতেছে না। তো এই কারণে এস আর এস এর মধ্যে বন্ড স্ট্রেংথটা উইক হয়। তাহলে আমাদের এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, আমি জাস্ট এমনি ব্যাখ্যা করব। তো পিপি পিএস এসএস এটা আমাদের সামনে একটু লাগবে এই জিনিসটা। তাই নিচেরটা হলো এস, হ্যাঁ এটা হচ্ছে এস আর এস, বুঝছো? এটা হচ্ছে আমাদের পিপি, পিআরপি। আর পিআরএস হচ্ছে এরকম, এটা একটা পি, এটা হচ্ছে ধরো এস। তো এখানে যদি ওভারল্যাপ করে এটা হচ্ছে পিএস। আচ্ছা, সমযোজী বন্ধনের একটা জিনিস জানতে হবে, বন্ধনজোড় ইলেকট্রন আর মুক্তজোড় ইলেকট্রন, এই জিনিসটা তোমাদের জানা আছে? বন্ধনজোড় ইলেকট্রন কাকে বলে আর মুক্তজোড় ইলেকট্রন কাকে বলে? তো বন্ধনজোড় অ্যাকচুয়ালি যে ইলেকট্রনগুলো আমাদের বন্ধনে অংশগ্রহণ করে সেগুলোকে আমরা বন্ধনজোড় ইলেকট্রন বলবো। ফর এক্সাম্পল আমাদের ধরো মিথেন CH4, তো এখানে অ্যাকচুয়ালি হাইড্রোজেনের সাথে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হয়। তো হাইড্রোজেন একটা ইলেকট্রন আর কার্বনের একটা ইলেকট্রন তারা শেয়ার করে এখানে। এই যে ইলেকট্রনের এই জোড়া, এরা হচ্ছে বন্ধনে অংশগ্রহণ করছে না, এগুলোকে আমরা বন্ড পেয়ার বলবো, বন্ড পেয়ার ইলেকট্রন। এই 4টে হচ্ছে আমাদের বন্ড পেয়ার ইলেকট্রন এখানেও। আর মুক্তজোড় ইলেকট্রন কাকে বলে? যে উপরটার সংখ্যা একটু দেন তো, উপরটা বন্ধনজোড় ইলেকট্রনের সংজ্ঞা। জি ভাই। আচ্ছা, সংজ্ঞাটা আমি লিখতেছি, দাঁড়াও। আচ্ছা, তোমরা বইয়ের সংজ্ঞা লিখতে পারো। সংজ্ঞাটা হচ্ছে সমযোজী অণুতে যে ইলেকট্রন জোড়া যে সমযোজী অণুতে যে ইলেকট্রন জোড়া দুটি পরমাণুকে আবদ্ধ রাখে এবং ওই ইলেকট্রন যুগল বা জোড়া উভয় পরমাণু নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট থাকে। সেই ইলেকট্রন জোড়কে বন্ধনজোড় ইলেকট্রন বলে। ভাইয়া, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো আয়নিক যৌগ হবে না, কিন্তু এটা সমযোজী যৌগ কেন? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে আয়নিক যৌগ হলে মধ্যে সমযোজী বৈশিষ্ট্য অ্যাকচুয়ালি বেশি থাকে, বুঝছো?
মানে এটা আমরা পড়বো সামনে, আজানের পোলার আয়ন আছে ওখানে দেখবো অ্যাকচুয়ালি আয়নের যৌগের মধ্যে সমানুযায়ী বৈশিষ্ট্য দেখা যায় অনেক সময়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যাকচুয়ালি সমানুযায়ী বৈশিষ্ট্যটা বেশি থাকে, তো অনেক সময় সমানুযায়ী বৈশিষ্ট্যের মানে যৌগের মধ্যে আচরণ করে। ও থ্যাংক ইউ। আচ্ছা, বন্ধনজোড় ইলেকট্রনের এটা হচ্ছে বইয়ের সংখ্যা। তো বেসিক্যালি এটা ইয়া কি, যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে আমরা বন্ধনজোড় ইলেকট্রন বলতে পারি। সংখ্যা লিখে নিতে পাওয়া যাবে। আর মুক্ত জোড়ের সংখ্যা হচ্ছে কিন্তু সংগ্রহণকে যে ইলেকট্রন থেকে কেন্দ্র পায় কেন্দ্রীয় পায়। আচ্ছা, মুক্তজোড় ইলেকট্রনটা কি? এটা হচ্ছে বেসিক্যালি যে ইলেকট্রন যুগল কেবল কেন্দ্রীয় পরমাণুর নিউক্লিয়াসের সাথেই থাকে, হ্যাঁ নিউক্লিয়াস এটা, কিন্তু কোনো বন্ধনে অংশগ্রহণ করে না, তাদের হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। আমি এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হবে। ধরো আমাদের আচ্ছা অ্যামোনিয়া। ভাই আমার আছে, হ্যাঁ, আমার একবার স্ক্রিন আসতেছে একটু পর পর এরকম প্রবলেম হইছে। তোমাদের সবাই হচ্ছে এরকম নাকি? না ভাইয়া শহরে তো না ভাইয়া স্পষ্ট তো শোনাই যাচ্ছে। তো তাহলে তোমার ফোনে প্রবলেম হতে পারে হয়তো। আমি কথা শোনা যাচ্ছে না, কেন তুমি নাই? হঠাৎ করে বন্ধ। স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। গ্রুপে দেখেন ভাই স্ক্রিনশট পাঠাইছি স্ক্রিনে। আচ্ছা ওয়েট, ও তুমি আমার নিচে দেখো একটা সাইন আছে বক্সের মতো, ওখানে টিপ দিতে হবে। আর আমাকে পিন করে রাখো, বুঝছো? ওই যে আবিদ ইজ প্রেজেন্টিং ওটার পাশে একটা সাদা কালারের বক্স আছে না, ওটা দিতে হবে তো। আচ্ছা, মুক্তজোড় ইলেকট্রন আমাদের বন্ধনে অংশগ্রহণ করে না। ফর এক্সাম্পল অ্যামোনিয়াতে আমাদের নাইট্রোজেনের উপর মুক্তজোড় থাকে। তো কিভাবে? নাইট্রোজেন হচ্ছে 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে এভাবে, আর তার অ্যাকচুয়ালি আরো একটা ইলেকট্রন বাকি থাকে, সেটা বন্ধনে অংশগ্রহণ করে না। তো এই ইলেকট্রন পেয়ারকে আমরা বলবো মুক্তজোড় ইলেকট্রন। অর্থাৎ সে কোনো বন্ধন অংশগ্রহণ করে নাই, জাস্ট কেন্দ্রের পরমাণু নিউক্লিয়াস দিয়ে সে মানে তার সাথে থাকে। আর এখানে নাইট্রোজেন আর এইচ এর মধ্যে আমাদের ইলেকট্রন আছে, শেয়ার হয়েছে, সেগুলো কি তিনটা হচ্ছে আমাদের বন্ধনজোড় ইলেকট্রন। আচ্ছা, বুঝতে পারছো মুক্তজোড় আর বন্ধনজোড় কাকে বলে? জি ভাইয়া। আরেকবার ওয়েট বলেন, হুম মুক্তজোড়টা আরেকবার কি বলেন? আচ্ছা, সমযোজী অণুতে আমাদের একটা অণু তৈরি হয়েছে, হ্যাঁ ওই অণুতে কিছু ইলেকট্রন থাকতে পারে যারা আসলে বন্ধনে অংশগ্রহণ করে নাই। তো ওই বন্ধন মানে ওই জোড়া ইলেকট্রনকে আমরা মুক্তজোড় ইলেকট্রন বলবো। তারা অ্যাকচুয়ালি বন্ধনে অংশগ্রহণ করে না। কারণ নাইট্রোজেনের যোজনে যদি দেখো, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3, তো এখানে s অরবিটালে আমাদের 2টা ইলেকট্রন থাকে আর p তে 3টা থাকে।
তো এই তিনটা যে বিজোড় ইলেকট্রন আছে এরা অ্যাকচুয়ালি আমাদের বন্ধন অংশগ্রহণ করে তিনটা। যে বিজোড় ইলেকট্রন এরা হচ্ছে তিনটা বিজোড় ইলেকট্রন আছে, তিনটা হাইড্রোজেনকে সাথে দান করবে, মানে শেয়ার করবে আর কি। আর একটা হচ্ছে এখানে থেকে যায়, যেটা হচ্ছে জোড় অবস্থা আছে। যেহেতু জোড় অবস্থা আছে সে কোনো অ্যাকচুয়ালি কাউকে শেয়ার করতে পারতেছে না, কারণ সে অলরেডি জোড়। তো এই জিনিসটা আর কি এখানে থাকে। তো এইটাকে আমরা মুক্ত জোড় ইলেকট্রন করবো। এটা হচ্ছে আমাদের লোন পেয়ার হিসেবে থাকে, আর এগুলো হচ্ছে বন্ধন তৈরি করে, তাই বন্ড পেয়ার যখন বন্ধন তৈরি করবে। আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এইটা বেসিকলি মানে স্পেশাল টাইপ অফ সমযোজী বন্ধন। এটা আসলে সমযোজী বন্ধনই, বাট একটু ডিফারেন্ট। তো আমরা জানি কি সমযোজী বন্ধনে দুইটা পরমাণুই তাদের সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রন শেয়ার করে, তাই না? যেমন দেখছিলাম কি হাইড্রোজেন তার একটা ইলেকট্রন আর হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন, তার দুইজনই দুইটা ইলেকট্রন শেয়ার করতেছে। কিন্তু সন্নিবেশ বন্ধনে এটা স্পেশালিটি হচ্ছে যে কোনো একটা পরমাণু দুইটা ইলেকট্রনই শেয়ার করে, বুঝছো? আরেকজন শুধুমাত্র অরবিটাল দিয়ে সে মানে থাকবে, সে কোনো ইলেকট্রন শেয়ার করবে না। তো যে বন্ধন একটা পরমাণু একজোড়া ইলেকট্রন দান করে, তবে অপর পরমাণু বা আয়ন ইলেকট্রন না দিয়েই দানকৃত পরমাণুর সাথে শুধুমাত্র অরবিটাল দিয়ে শেয়ার করে, তাকে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন বলবো। তো এখানে শেয়ার হচ্ছে ইলেকট্রন, বাট যে কোনো একজন শেয়ার করতেছে, একজনই দুইটা ইলেকট্রনই দান করতেছে বা শেয়ার করতেছে। ফর এক্সাম্পল আমাদের ধরো NH4+, এটা অ্যামোনিয়াম আয়ন। তো এখানে অ্যাকচুয়ালি আমরা NH3 রাখছিলাম না, N তিনটা হাইড্রোজেন। তো এখানে একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে না নাইট্রোজেনের, তো এইটা আর একটা H+ আসে। এখন H+ কি? H+ হচ্ছে হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন চলে গেলে যেটা থাকে সেটাই আমরা জানি। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি 1s1 না, একটা ইলেকট্রন থাকে। সে একটা যদি ছেড়ে দেয় তখন কি হয়? তখন H+ হয়ে যায়, তখন কি 1s0, অর্থাৎ সেটা হচ্ছে ফাঁকা অরবিটাল। হাইড্রোজেন আয়নকে অনেক সময় মানে ফাঁকা অরবিটাল বলে যাচ্ছে, কারণ তার মধ্যে কোনো ইলেকট্রনই নেই। তো এই H+টা এখানে আসবে, তো এখানে এসে সে নাইট্রোজেনের এই ইলেকট্রনটা নিবে। এখানে ধরো এই যে সে H+টা সব এটা হয় না, ধরো এই নাইট্রোজেনের লোন পেয়ারটা আছে অরবিটালের মধ্যে। তো H+টা এখানে এসে বন্ধন তৈরি করে একটা। তো H+ অরবিটালটা NH3 এর সাথে যুক্ত হয়েছে মুক্ত জোড়ের সাথে। তো অ্যাকচুয়ালি নাইট্রোজেন কি আমাদের দুইটা ইলেকট্রনই দান করছে না এখানে, তা শেয়ার করছে না। আচ্ছা, নাইট্রোজেন একাই কিন্তু দুইটা ইলেকট্রন শেয়ার করতেছে। তো এইটা হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা সন্নিবেশ সমযোজী বন্ধন। আর আমাদের এই তিনটা কি? তিনটা হচ্ছে জাস্ট নরমাল সমযোজী। কারণ হাইড্রোজেনের শেয়ার করছে, নাইট্রোজেনের শেয়ার করছে। তো এটা পার্থক্যটা বুঝতে পারছো তোমরা সন্নিবেশের আর সমযোজী বন্ধনের? হ্যাঁ, সন্নিবেশে বেসিক্যালি কি হচ্ছে? যে কোনো একজন দুইটা ইলেকট্রনই শেয়ার করতেছে, আর আরেকজন শুধুমাত্র সেটা গ্রহণ করতেছে বা অরবিটাল দিয়ে শেয়ার করতেছে। তো এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। আচ্ছা, এটা তোলা হয়েছে তোমাদের? না ভাইয়া। আচ্ছা, নেক্সটে যাবো।
আমরা কি কি দেখলাম? আমাদের বন্ধন তিন প্রকার: সমযোজী, আয়নিক, সন্নিবেশ। তো সমযোজী বন্ধনে আমাদের অরবিটাল ওভারল্যাপ করে, আর আমরা তিনটা sp-df অরবিটালের আকৃতিগুলো দেখলাম। তো নেক্সট হচ্ছে বন্ধন জোড় আর মুক্ত জোড় আর সন্নিবেশ বন্ধনটা কিছুটা দেখছি। তো এখন সমযোজী বন্ধন কয় প্রকার আমাদের এটা হচ্ছে জানতাম। তো সমযোজী বন্ধন মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন, সিগমা হচ্ছে এটাতে প্রকাশ করা হয় গ্রিক, আর এটা হচ্ছে পাই বন্ধন, পাই বন্ড, এটা হচ্ছে আমাদের সিগমা বন্ড। তো এটা হচ্ছে সমযোজী বন্ধনের প্রকারভেদ, দুই প্রকার, সিগমা বন্ড আর পাই বন্ড। তো সিগমা বন্ড কোনগুলা? সিগমা বন্ড হচ্ছে আমাদের যখন মুখোমুখি ওভারল্যাপ করে, দুইটা অরবিটাল যখন মুখোমুখি বা হেড টু হেড ওভারল্যাপ করে, তখন সেটাকে আমরা সিগমা বন্ধন বলবো। ফর এক্সাম্পল আমাদের এতক্ষণ যেগুলো দেখলাম সবই সিগমা বন্ধন ছিল, যেমন একটা এস। বন্ধন আর পাই বন্ধন চিনতে অনেক কষ্ট হয়, এটা কিভাবে চিনবো? আচ্ছা আমি পার্থক্যগুলো দেখাচ্ছি, তারপর না বুঝলে বলবো। হ্যাঁ, তো সিগমা বন্ধন কি? আমাদের যে বন্ধনে মুখোমুখি বা হেড টু হেড ওভারল্যাপ করে। ফর এক্সাম্পল এটা আমাদের একটা এস অরবিটাল, এটা ধর আরেকটা এস অরবিটাল। তো তারা যখন কাছাকাছি এসে বন্ধন তৈরি করবে তখন কি করে? তারা পরস্পর ওভারল্যাপ করে না এরকম, বা অধিক্রমণ, অর্থাৎ একটা আরেকটার সাথে মিলে যায় আর কি। তো এই জিনিসটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন, অর্থাৎ মুখোমুখি যখন তারা মিলতেছে তখন সিগমা। এটা হচ্ছে এস তাদের মধ্যে যে সিগমা বন্ধন তৈরি হয়েছে। আবার পিপির মধ্যে হইতে পারে, বলছি এটা কি এসপি মধ্যে কি হবে না? হ্যাঁ, কিসের মধ্যে? এসপি, হ্যাঁ হবে, এসএস এসপি অনেকগুলোতেই হয়। এসএস এসপি পিপি আমি যেটা দেখাইলাম এই যে। আচ্ছা ভাই, আমার বারবার স্ক্রিনটা এরকম বন্ধ হয়ে যাচ্ছে কেন বুঝতেছি না। তো ফোনে তো কোনো প্রবলেম নাই, কি করে দেখলাম তোমার বন্ধ হচ্ছে, এই এখন আবার একবার বন্ধ হচ্ছে আবার আসতেছে, এখন আসছে তোমার তো আবার চলে গেছে ভাই। এরকম হওয়ার তো কথা না। ভাই জানা আমি গ্রুপে দিচ্ছি, একটু ওয়েট, স্ক্রিনশটটা দিচ্ছি। এটা ভাই আপনারা দিচ্ছি। আচ্ছা বুঝছি। এই যে নিচের ওই মানে গোল করে সাদা কালার একটা ইয়া আছে, ক্রপের মতো, ওইটা দিলে আসে না? না ভাই, ওইটা তো অনেক স্ক্রিন বড় আর ছোট করার, ওই যে গোল করে সাদা যেটা, ওইটা তোমার ফোনে হয়তো প্রবলেম, তাইলে আর কারো তো হচ্ছে না, তাই না? আমারটা ঠিকই আছে। কেন হচ্ছে এরকম? আচ্ছা ভাই, তাহলে আমি একটু দেখে আসছি যদি ফোনে কোনো প্রবলেম আছে কিনা। তুমি বের হয়ে আবার ঢুকতে পারো, দেখো ঠিক হয় কিনা। আচ্ছা আচ্ছা আমরা দেখতেছিলাম সিগমা বন্ধন। তো এখানে এস এস এসপি যেটা দেখলাম এটা হচ্ছে সিগমা বন্ধন। তো এস এস সিগমা বন্ধন হয়, এসপি সিগমা বন্ধন হয়, বাট এসডি হচ্ছে হয় না। আবার পিএস হয়, পিপি হয়, পিডি হয়, কিন্তু পিএফ হয়। ভাইয়া ডি আর এফ এর মধ্যে কি বন্ধন হয়? ডি আর এফ এর মধ্যে কি বন্ধন হয় না? ডি আর এফ এর মধ্যে হয়, কিন্তু এটা আমাদের এখন লাগবে না, বুঝছো? এস আর পি হচ্ছে আমাদের এসপি দিয়ে হয়ে যাবে। তাও বলেন, একটু জেনে রাখি, বলা যায় না মেডিকেলের কোশ্চেন কখন কেমন আসে। মেডিকেলে আশা করে আসবে না ভাইয়া বলছে মেডিকেলে প্রশ্ন কিনতে হবে, পরীক্ষা তো আর কেউ দিতে না, সব তো প্রশ্ন কিনতে। ডি অরবিটালের যে ইয়াগুলো ওটা হচ্ছে আমাদের বই নাই, বুঝছো? আচ্ছা আমি তোমাদের ওটা একটু জেনে জানাবো না, মানে ডি এর বা এফ এর এগুলো আসলে লাগে না আমাদের, পি আর এস আর পিডি এগুলো দিয়ে হয়ে যায়। কারণ মেডিকেলে তো বইয়ে যা আছে সেটা দিবে না, এর থেকে একটু উন্নত মানের হয়তো দিবে, তাই না? না, মেডিকেলে বই থেকে আসে প্রশ্ন, বইয়ের বাইরে দিবে না। বইয়ের বাইরে কিছুই দিবে না? সিরিয়াসলি? তোমার বইয়ে কত ইনফরমেশন তুমি জানো? একটা বইয়ের মধ্যে মানে অনেক ইনফরমেশন
মনে রাখা যাচ্ছে না। হ্যাঁ, হাজারি স্যার, কবির স্যার, এই দুইটা বই থেকে মেডিকেল আসে। তো এই দুইটা বই তো অনেক ইনফরমেশন, এর বাইরে আর কি দিবে? মেডিকেলে দেয় না বাইরে হচ্ছে। কেমিস্ট্রিতে থেকে তো কোনো ম্যাথ দেবে না মেডিকেলে। ম্যাথ আসে এক দুইটা হাতে ক্যালকুলেশনের, এবার আসছিল। মানে হাজারি স্যারের বইয়ের অনুশীলনীর কোয়েশ্চেন হুবহু তুলে দিতে হচ্ছিল, তো ওইটা অনেক মুখস্থ ছিল। যেমন আমার খালাতো ভাই তো বলছিলাম হয়তো মেডিকেলে ও সারা বাংলাদেশের ষষ্ঠ হয়েছে এবার। তো ওর ডিএমসিতে হ্যাঁ ডিএমসি তে আছে। নাম কি জানো? ও হচ্ছে হুসাইন রাইয়াদ। তো কেমিস্ট্রি একটা ম্যাথ আসছিল, যে হাজারি স্যারের বই হুবহু ছিল, ওর ওইটা মুখস্থ ছিল, তো মুখস্থ বসা দিছে। ম্যাথ? হ্যাঁ, ম্যাথের অ্যান্সার মুখস্থ ছিল। তোমাদের মেডিকেলের একটু কথা বলাই দিয়েন তো। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। আর ও হচ্ছে বিজি হয়ে গেছে, মেডিকেলের পরীক্ষার কার্ড সারাদিন যত পড়তে যদি হয়। হোক 5 মিনিট তো কথা বলার সময় হবে অবশ্যই, একটু রিকোয়েস্ট করেন। আচ্ছা আমি দেখি, চেষ্টা করবো। আচ্ছা আমি পড়ায় আসি তাহলে। তো সীমাবন্ধন কি আমাদের মুখোমুখি বা হেড টু হেড যখন ওভারল্যাপ করে, তো এসএস হচ্ছে এরকম, আর ধরো পি আর একটা পি আছে, তো পি আর পি এরকম মুখোমুখি ওভারল্যাপ করবে, তো এটা হচ্ছে পি আর পি এর মধ্যে সিগমা। আবার এস আর পি এর মধ্যে হতে পারে, যেটা দেখালাম এস আর এখানে একটা পি, তো তারা কাছাকাছি এত মুখোমুখি ওভারল্যাপ করবে, যেটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন, এস পি সিগমা। এটা কি আমাদের পি পি সিগমা। আর পাই বন্ধনটা কি? পাই বন্ধন হচ্ছে আমাদের পাশাপাশি অতিক্রমণ হয়, পাশাপাশি ওভারল্যাপ, পাশাপাশি, অথবা এটাকে সাইড বাই সাইড বলা যায়, সাইড বাই সাইড ওভারল্যাপ। আচ্ছা তোমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? ও তো আসে নাই। আচ্ছা, পাই বন্ধন আমাদের পাশাপাশি বা সাইড বাই সাইড। তাহলে এটা কিরকম? ধরো এখানে একটা পি অরবিটাল আছে, এখানে একটা পি অরবিটাল, তো তারা পাশাপাশি একটা বন্ধন তৈরি করে এভাবে, তো এই পাশাপাশি বন্ধনকে আমরা পাই বন্ধন বলবো। অর্থাৎ তারা অ্যাকচুয়ালি মিলতেছে না, পাশাপাশি একটা বেঁকা হয়ে এদিকে একটা বন্ধন তৈরি করে, তো পাশাপাশি বন্ধন তৈরি করে সেটাকে আমরা পাই বন্ধন বলি। তো নেক্সট হচ্ছে সিগমা বন্ধন আমাদের স্ট্রং হয়, অনেক শক্তিশালী, সিগমা বন্ধন স্ট্রং হয়, আর পাই বন্ডটা আমাদের উইক হয়। এটা কমন সেন্স, যখন মুখোমুখি বা সামনাসামনি আসবে তখন অ্যাকচুয়ালি ওভারল্যাপটা অনেক বেশি হয়, বা তারা পরস্পরের সাথে অনেক দৃঢ়ভাবে লেগে যায় অ্যাকচুয়ালি, তো এই বন্ধনটা অ্যাকচুয়ালি স্ট্রং। আর পাশাপাশি তখন পাশাপাশি করলে জাস্ট অল্প একটু আর কি একটা বন্ধন গঠিত হয়, কি কারণে অ্যাকচুয়ালি উইক হয়। তো এটা হচ্ছে আমাদের পার্থক্য। নেক্সট হচ্ছে আরো কয়েকটা ডিফারেন্স আছে। ভাইয়া যোগের ভিতর তো এটা লেখা থাকবে না যে কোনটা শক্তিশালী বা কোনটা কিভাবে ওভারল্যাপ করে, তাহলে কিভাবে বুঝবো যে কোনটা হচ্ছে সিগমা কোনটা পাই? হ্যাঁ, এটা আসতেছে সামনে, আমরা দেখবো সিগমা বন্ধন আর পাই বন্ধন কিভাবে আইডেন্টিফাই করে। আর নেক্সট হচ্ছে আমাদের সিগমা বন্ধন আগে হয়, সিগমা বন্ড সবসময় আগে হবে। আগে হবে মানে তো বুঝলাম না ভাইয়া। আর পাই বন্ধন কখন হয়, মানে কোন একটা ধরো বন্ধন তৈরি হচ্ছে, বুঝছো, একটা পরমাণু একটা পরমাণুর সাথে, তো ফার্স্ট যে বন্ধনটা তারা তৈরি করবে সেটা হচ্ছে সিগমা বন্ধন। ফার্স্ট কখনোই পাই বন্ধন হবে না। আর পাই বন্ধন কখন হয়? সিগমা বন্ধন গঠিত হওয়ার পরে। তো পাই বন্ধন হওয়ার শর্তই হচ্ছে আমাদের অবশ্যই ফার্স্টে সিগমা বন্ধন থাকতে হবে। তো সিগমা বন্ধন হওয়ার পরে আমাদের পাই বন্ধন হয়, পাই বন্ড গঠিত হয়, বুঝছো? যারা সিগমা বন্ড আমাদের আগে হয়, পাই বন্ড হচ্ছে সিগমা বন্ধন হওয়ার পরে হয়। আর হচ্ছে সিগমা বন্ধন সবসময় একটা হয় কোনো দুইটা পরমাণুর মধ্যে।
সিগমা বন্ড সবসময় একটা হবে, একটার বেশি সিগমা বন্ধন দুইটা পরমাণুর মধ্যে কখনোই সম্ভব না। এর কারণ হচ্ছে ধরো দুইটা অরবিটাল এস আর এস, তাদের মুখোমুখি বা সামনাসামনি পজিশনটা অ্যাকচুয়ালি একটাই, একটা গঠিত হওয়ার পর অ্যাকচুয়ালি আর কোনো জায়গা থাকে না, বা তারা দৃঢ়ভাবে একসাথে লেগে যায়। এর কারণে এরপর অ্যাকচুয়ালি অন্যদিকে মানে মুখোমুখি অতিক্রমণ সম্ভব না। তো দুইটা পরমাণুতে একটার বেশি সিগমা বন্ধন কখনোই হয় না, বুঝছো? ধরো পি আর পি, একটা পি আর পি অরবিটাল ওভারল্যাপ করছে। আচ্ছা মিটিং এর টাইম কি শেষ? না, 8:30 পর্যন্ত ছিল না? আচ্ছা এটা পরে আমাদের একটু মানে 8:30 পর্যন্ত না, গুগল মিটে আর মনে হয় 1 ঘন্টা পর শেষ হয়ে যায়, তো আবার লিংক দিতে হবে তখন। এখন তো 4 মিনিট দেখাচ্ছে। ও, তো 4 মিনিট পরে তো শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আমরা দেখি, সিগমা বন্ড সবসময় একটা হয়, আর এর কারণ হচ্ছে দুইটা পরমাণুর মধ্যে এই মুখোমুখি পজিশনটা সর্বোচ্চ একটাই। অর্থাৎ ধরো দুইটা যখন পাশাপাশি লেগে গেছে, তখন কি পিছন থেকে আবার লাগতে পারবে? পিছনের কিন্তু সম্ভব না, একটা হয়ে গেছে মানে এখানে ফিক্সড। তার মানে সিগমা বন্ধন একটা পসিবল। আর পাই বন্ড আমাদের একটা বা দুইটা হইতে পারে, একটা অথবা দুইটা। কারণ আমরা জানি আমাদের তিনটা অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তো একটা অ্যাক্সিস দিয়ে যদি বন্ধন করে ফেলে তাহলে বাকি দুইটা ফাঁকা থাকে, তো ওইখানে অ্যাকচুয়ালি চাইলে করতে পারে, তো একটা বা দুইটা পাই বন্ধন হয়। আর নেক্সট হচ্ছে সংকরিত। আচ্ছা সিগমা বন্ধন আগে কেন হবে, এটা হয়তো একজন জিজ্ঞেস করছিল। সিগমা বন্ধন আগে হওয়ার কারণ হচ্ছে ধরো তোমার একটা বিল্ডিং করতেছো, তো ওই বিল্ডিং এর সবার আগে স্ট্রাকচার দরকার না? সেই স্ট্রাকচার করার পর এরপরে ইট বালি সিমেন্ট বা রং টং করা হয়। তো সিগমা বন্ড অ্যাকচুয়ালি আমাদের স্ট্রাকচার, দুইটা পরমাণুর মধ্যে মানে স্ট্রাকচার গঠন করার জন্য যে বন্ডটা দরকার সেটা হচ্ছে সিগমা বন্ধন। এটা অনেক স্ট্রং, মানে এটার দুইটা পরমাণুকে আটকে রাখার জন্য যে কাঠামোটা দরকার সেটা আমাদের সিগমা বন্ধন তৈরি করে। এই কারণে সেই কাঠামোটা আগে তৈরি হয়, দেন হচ্ছে আমাদের পাই বন্ড। তো এই কারণে সিগমা বন্ডটা আমাদের আগে হয়। আর আচ্ছা এগুলো হচ্ছে আমাদের পার্থক্য ছিল সিগমা আর পাই বন্ডের। হ্যাঁ বলতে যৌগ হিসেবে এগুলো সিগমা বন্ধন কি বললা? যৌগ হিসেবে এই যৌগ বলতে আপনার কোনটা সিগমা বন্ড আর কোনটা হলো পাই বন্ড, এটা কি মানে কোনো যৌগ দিয়ে বোঝা যাবে? হ্যাঁ বোঝা যাবে, এই পয়েন্টগুলো দিয়ে বোঝা যাবে। আচ্ছা আমি দেখাচ্ছি। ধরো এ একটা পরমাণু, হ্যাঁ, আর বি একটা পরমাণু, এখন তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে, যেমন এইভাবে প্রকাশ করি না, যেন হাইড্রোজেন আর হাইড্রোজেন বন্ধন। তো এ আর বি এর মধ্যে বন্ধন। তো আবার ধরো এখানে ডাবল বন্ড আছে এ আর বি এর মধ্যে, আবার ট্রিপল বন্ড আছে, মানে তিনটা যৌগ। হ্যাঁ, তো আমাদের এই বন্ধনটা কি হবে? এ আর বি যদি একটা বন্ধন থাকে তাহলে সেটা সবসময় সিগমা হয়, সিগমা বন্ধন। কারণ আমরা কি জানি সিগমা বন্ধন আগে হয় আর সিগমা বন্ধন একটা হয়। তো এ আর বির মধ্যে একটাই বন্ধন আছে, তো এই বন্ধন সবার আগে হয়েছে, তাহলে এটা কি অবশ্যই সিগমা হবে। আর এ আর বির মধ্যে দুইটা বন্ধন আছে, তো দুইটা বন্ধনের মধ্যে আমাদের একটা অবশ্যই সিগমা হবে, কারণ পাই বন্ধন হওয়ার শর্ত হচ্ছে সিগমা বন্ধন হইতে হবে। তো একটা অবশ্যই সিগমা, তাহলে আমরা এ আর বির মধ্যে একটা বন্ধন আছে, এই বন্ধনটা অবশ্যই সিগমা হবে, কারণ সিগমা বন্ধন আমাদের সবার আগে হয় এবং একটা হয়। আর এ আর বির মধ্যে দুইটা বন্ধন আছে, তো এখানে একটা সিগমা হলে একটা অবশ্যই পাই হবে, কারণ আমরা জানি কি দুইটা পরমাণুর মধ্যে একটার বেশি সিগমা বন্ধন হওয়া কখনোই পসিবল না, অবশ্য সবসময় একটাই হবে, একটার বেশি পসিবল না। তো একটা হইলে আরেকটা কি অবশ্যই পাই বন্ধন। আর এখানে তিনটা বন্ধন আছে এ আর বির মধ্যে, তো তিনটার মধ্যে কি একটা আমাদের অবশ্যই সিগমা,
আচ্ছা এ আর বির মধ্যে তিনটা বন্ধন আছে, তিনটার মধ্যে আমাদের একটা অবশ্যই সিগমা আর দুইটা আমাদের পাই বন্ধন। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি। যেমন তোমরা কার্বন কার্বনের বন্ধন দেখছো না, কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন হইতে পারে, আবার ডাবল বন্ড হইতে পারে, আবার তিনটা বন্ধ থাকতে পারে। কার্বন তো এখনো পড়াই নাই, পরে আসতেছে। আমরা জানি কি একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন থাকে, তাই না? আর অক্সিজেন আর একটা অক্সিজেনের মধ্যে অ্যাকচুয়ালি দুইটা বন্ধন থাকে। আবার নাইট্রোজেন আর একটা নাইট্রোজেনের মধ্যে তিনটা বন্ধন থাকে। এটা এসএসসিতে আশা করি মানে তোমরা পড়ছো অ্যাকচুয়ালি। তো হাইড্রোজেন আর হাইড্রোজেন এই একটা বন্ধন কি বন্ধন বলো তো? সিগমা বন্ড। সিগমা বন্ধন। সিগমা। ভেরি গুড। আর অক্সিজেনের মধ্যে দুইটা বন্ধন আছে, তাহলে আমি কি বলছিলাম? আরেকটা হলো একটা সিগমা এবং আরেকটাকে অবশ্যই পাই হবে। আবার নাইট্রোজেনের মধ্যে কি একটা সিগমা হইলে দুইটা পাই। বাকি দুইটা পাই। মানে বলছি উপরে এগুলো কি পাই হবে আর নিচে গুলো সিগমা হবে, মানে এগুলো না এরকম কিছু নাই, আমি এমনি দিছি। মানে তিনটা বন্ধন তো তিনটার মধ্যে একটা সিগমা দুইটা পাই হবে। মানে র্যান্ডমলি সিগমা হতে পারে, তাই না ভাইয়া? হ্যাঁ এটা তো গঠন না, আমি জাস্ট মানে লিনিয়ার স্ট্রাকচার দেখাইছি। এখন পুরোপুরি যখন গঠন দেখবা নাইট্রোজেন নাইট্রোজেন অ্যাকচুয়ালি কিভাবে থাকে তখন বুঝবা মানে সিগমা বন্ধন আর পাই বন্ধন কিভাবে হইতেছে। তো এটা জাস্ট এক্সপ্রেস করার জন্য দেখাইছি। আচ্ছা তো এটা আমরা এখন সিগমা বন্ধন আর পাই বন্ধনের একটা এক্সাম্পল দেখি। আচ্ছা সিগমা বন্ধন কি আমাদের স্ট্রং বন্ড, তাহলে সিগমা বন্ধন কয় প্রকার হয়? সিগমা বন্ধন তিন প্রকার, ওইটা জিজ্ঞেস করছিল। সিগমা বন্ধন তিন প্রকার, এটা হচ্ছে এসএস, আর এটা হচ্ছে এসপি, আর এটা হচ্ছে পিপি। তো এই তিন প্রকারের সিগমা বন্ধন দেখা যায়। এখন এসএস কিরকম? এসএস এর এক্সাম্পল আগে দেখাইছি, হাইড্রোজেন অণু। এটার এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন অণু। তাহলে হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের 1s1 আর একটা হাইড্রোজেনের 1s1 অরবিটাল, একটা ইলেকট্রন একটা ইলেকট্রন, তারা পরস্পর অরবিটাল ওভারল্যাপ করে ইলেকট্রন শেয়ার করে। বলতে বলতে থাকতে বলতে আমার এখানে জায়গা নেই, এখন পড়াতে পারবো না, তাই সব বান্ধব থেকে গেছিলাম বলতে। আচ্ছা কিছু বলছো কেউ? হ্যালো ভাই আবার প্রথম থেকে শুরু করে, মানে প্রথম থেকে কে বললা প্রথম থেকে? তারে তুমি তো লেটে জয়েন করছো একটু। আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে কার থেকে, একটু মিউট করো। আচ্ছা তাহলে তুমি এইটা লিখে নিছো না পার্থক্যগুলো সিগমা বন্ধন আর পাই বন্ধনের? জি ভাই ওইগুলো লেখা হবে। হ্যাঁ তো এটাই আর কি। এরপরে আমরা সিগমা বন্ধন তিন প্রকার, একটা এসএস সিগমা বন্ধন, এসপি আর পিপি। এই তিনটার এক্সাম্পল আমরা দেখব এখন। তো এসএস সিগমা বন্ধনের এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন অণু গঠন। তো হাইড্রোজেনের একটা 1s1 অরবিটাল আর একটা 1s1 অরবিটাল, দুইটা ওভারল্যাপ করে আমাদের এখানে H2 অণু তৈরি করে। তো এই বন্ধনটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন। এখানে একটা 1s আর একটা 1s তার একটা সিগমা বন্ধন তৈরি করছে। সিগমা বন্ধন তৈরি করে হাইড্রোজেন অণু গঠন করে। আর এটা হচ্ছে এসএস এর एग्जांपल। আর আমরা একটা এসপি এর एग्जांपल দেখি। এসআরপি এর एग्जांपल HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমরা দেখছো না, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো HCl এর মধ্যে আমাদের sp সিগমা বন্ধন দেখা যায়। তো হাইড্রোজেনের কি আমাদের 1s1 আর ক্লোরিনের লাস্ট শেলে অ্যাকচুয়ালি কি থাকে 3p5 থাকে লাস্ট শেলে। তো লাস্ট শেল হচ্ছে p আর এটা হচ্ছে s। তাহলে একটা ধরো হাইড্রোজেন এখানে 1s আর একটা ক্লোরিনের p অরবিটাল।
হচ্ছে ক্লোরিনের 3p। তো তারা অরবিটাল ওভারল্যাপ করে এখানে HCl অণু তৈরি করবে। এটা হচ্ছে আমাদের HCl অণু। এখানে আমাদের S আর P এর মধ্যে সিগমা বন্ধন তৈরি হচ্ছে, তাহলে এইভাবে লেখে হাইড্রোজেনের 1s। হ্যাঁ হ্যাঁ বলো। এগুলো মানে নোট করে নিই। হ্যাঁ নোট করো, তো বলছি তো আমি যা যা লিখবো সবাই নোট করবে। আচ্ছা HCl অণু তৈরি হয়েছে, তাহলে এখানে হাইড্রোজেনের 1s আর ক্লোরিনের 3p, এই দুইটা অরবিটাল মিলে কি সিগমা বন্ধন তৈরি করছে। বুঝছো? আশা করি এটা তুলে নাও। আচ্ছা তোলা হয়েছে? হ্যালো, তোলা হয়েছে? জি ভাই তোলা হয়েছে। আচ্ছা তাহলে SS আর SP গুলো এখন PP টা দেখি। PP সিগমা, তো এটার एग्जांपल হতে পারে আমাদের ক্লোরিন F2 অণু গঠন। তো F2 অণু গঠনের ক্ষেত্রে আমাদের PP সিগমা বন্ধন থাকে। তো F এর লাস্টে 2p থাকে, লাস্ট শেলে ক্লোরিনে 2p পাই, তাহলে p অরবিটালটা আমাদের সিগমা বন্ধন তৈরি করবে। তো এখানে একটা ধরো 2px, এখানে আরেকটা 2px, দেন দুইটা ওভারল্যাপ করে আমাদের F2 অণু তৈরি করবে। তা দুইটাই কি 2px? হ্যাঁ দুইটাই 2px। এখানে ভাইয়া 3y একটা 2px হলে কি হবে না? ভেরি গুড কোশ্চেন। আমি ভাবতেছিলাম তোমরা এই কোশ্চেন করো কিনা। অ্যানসার হচ্ছে হবে না। অরবিটাল ওভারল্যাপিং এর ক্ষেত্রে অলওয়েজ অ্যাক্সিস ম্যাচ করতে হবে, অক্ষ বরাবর অক্ষ, বুঝছো? ধরো x অ্যাক্সিস সাথে x অ্যাক্সিসের বন্ধন হবে, y অ্যাক্সিস সাথে y অ্যাক্সিস, আর z এর সাথে z। কখনো x আর y পসিবল না, কারণ হচ্ছে x আর y অ্যাক্সিস কি, আমাদের x অ্যাক্সিস আর y অ্যাক্সিস পরস্পর লম্ব না 90 ডিগ্রি। তো ধরো কিভাবে হয় তাহলে? এখন px এর জায়গায় py হতে পারতো, ধরো এখানে 2py, জি এটা হলো y অ্যাক্সিস, এখানে 2py, এটা হতে পারতো এখানে। মানে অ্যাক্সিস ম্যাচ করতে হবে তাই না? হ্যাঁ অ্যাক্সিস ম্যাচ করতে হবে, কারণ ধরো এখানে 2px আছে, এটা ধরো 2px, আর একটা হচ্ছে 2py, এটা কি নিচের দিকে থাকে লম্ব 2py। তো এই দুটো অ্যাকচুয়ালি কিভাবে বন্ধন করবে? তাহলে কি এইভাবে থাকতে পারবে কখনো? দেখো তো এভাবে কি কোনো বন্ধন হচ্ছে? না এমনিতেই একটা আগে থেকে আছে। তো অ্যাকচুয়ালি এভাবে কিন্তু ওভারল্যাপ সম্ভব না। তো অবশ্যই ওভারল্যাপিং এর ক্ষেত্রে আমাদের অ্যাক্সিস ম্যাচ করতে হবে। তো লিখে রাখতে পারো। তো এখানে আমাদের 2px আর 2px এর মধ্যে সীমা বন্ধন। এটা 2py হতে পারতো, z হতে পারতো, যে কোনো একটাই পসিবল। কিন্তু কোনো সময় অপশনও যদি দেখো এরকম থাকে যে F2 এর মধ্যে কি বন্ধন তৈরি আছে, ধরো অপশন এরকম আছে 2px 2px সিগমা, আর অপশন বি তে আছে 2px 2py সিগমা, আর ধরো সি তে আছে 2py 2py সিগমা। তাহলে বলছে নিচের কোন অপশনটা ভুল বা কোনটা হইতে পারে না, বলো কোনটা হবে? কোন হবে না? এটা না,
কারণ হ্যাঁ। এক্স আর ওয়াই অ্যাকচুয়ালি পসিবল না। তো আমাদের অক্ষের সাথে অক্ষ ম্যাচ হয়, এটা লিখে রাখো, সিগমা বন্ধনে অক্ষের সাথে অক্ষ ম্যাচ হয়। আচ্ছা লেখা হয়েছে? লেখা হলে আমাকে বললো। লেখা শেষ। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের সিগমা বন্ধন শেষ। সিগমা বন্ধন 3 প্রকার আমরা দেখলাম। এখন আমরা পাই বন্ধন দেখি একটু। তো পাই বন্ধন অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয়? পাই বন্ধন দুইটা অরবিটালের পাশাপাশি ওভারল্যাপিং, আর সিগমা বন্ধন হয়ে যাওয়ার পর অবশিষ্ট যে অরবিটাল যাদের মধ্যে মানে বিজোড় ইলেকট্রন থাকে তাদের মধ্যে পাই বন্ধন তৈরি হয়। তো পাই বন্ধন একটা এক্সাম্পল দেখাই। তো হচ্ছে আমাদের অক্সিজেন অণু। অক্সিজেন অণুর মধ্যে আমরা জানি দুইটা বন্ধন থাকে, তো একটা সিগমা একটা পাই। তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s1 1s2 2s2 2p4। ভাইয়া এখানে যে বন্ধন কোনগুলো আছে এগুলো কি মুখস্থ করতে হবে? এগুলো হ্যাঁ কি লাগবে কিসের জন্য? হ্যাঁ, বন্ধন কোন তো এইচএসসি তো লাগবে, মেডিকেলও লাগবে। ও, সবগুলাই? বইয়ে যেগুলো আছে সব লাগবে। আচ্ছা, বেশি নেই, একটা আছে। হ্যাঁ ওগুলা দেখা যাবে, ওগুলা হাইব্রিডাইজেশন করার পর আসবে এখানে। আচ্ছা ধর আমাদের এখানে এটা হচ্ছে px py pz, আচ্ছা আমাদের s। তাহলে অক্সিজেনটা আমরা একটু আঁকি। আমরা জানি কি বিজোড় ইলেকট্রন দিয়ে বন্ধন তৈরি হয়, তাই না? তো বিজোড় ইলেকট্রন আমাদের ধরো py আর pz এ আছে। তো এটা হচ্ছে আমাদের py আর এটা হচ্ছে pz। সেটা কপি করে আচ্ছা এটা হচ্ছে একটা অক্সিজেন পরমাণু আমাদের, আর এটা চারটা অক্সিজেন পরমাণু। তাদের মধ্যে ফার্স্টে কোন বন্ধন তৈরি হবে? এই যে অরবিটাল ওভারল্যাপ করছে, এখানে একটা সিগমা বন্ধন। সিগমা বন্ধন। তো একটা সিগমা বন্ধন হওয়ার পর আমার যদি পাই বন্ধন তৈরি হয়, তো দেখো 2p এটা হচ্ছে py আর py এর মধ্যে হয়েছে, pz আর pz। তো py এর মধ্যে একটা বিজোড় ইলেকট্রন আছে না, তো একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন ধরো এখানে আছে আর এখানে আছে। তো যেহেতু বিজোড় ইলেকট্রন আছে, এখন তাদের মধ্যে চাইলে পাই বন্ধন তৈরি হতে পারে। পাই বন্ধনটা এভাবে, এই py আর p এর মধ্যে একটা পাই বন্ধন তৈরি হয়। তো একটা সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন। প্রথমে তো ভাই আপনার হলো সিগমা বন্ধন তৈরি হবে না? হ্যাঁ প্রথমে সিগমা, তাদের পরস্পর কাছাকাছি এসে লাগতে হবে, বুঝছো? এই যে একটা বন্ধন তৈরি হওয়ার পর তারা পরস্পর লেগে গেছে। তো এখন অবশিষ্ট যে পি অরবিটাল আছে, পি অরবিটালে যদি একটা বিজোড় ইলেকট্রন থাকে, তাহলে ওই পি অরবিটালের মধ্যে আমাদের পাই বন্ধন তৈরি হয়। তো অক্সিজেনের পি ওয়াই আর পিজেড এর মধ্যে একটা ইলেকট্রন ছিল, তো পিজেড দিয়ে আমাদের একটা বন্ধন তৈরি করছে সিগমা, আর একটা ইলেকট্রন বাকি ছিল, তো ওইটা দিয়ে আমাদের পাই বন্ধন তৈরি হয়েছে পাশাপাশি, যেটা হচ্ছে পাশাপাশি অতিক্রমণ হয়। অধিক্রমণ মানে কি ভাইয়া? আচ্ছা অধিক্রমণ হচ্ছে ওভারল্যাপ, বললাম না ওভারল্যাপিং এর বাংলা, ও, ওভারল্যাপের বাংলা ফালতু শব্দ কেমন জানি শব্দটা। হ্যাঁ ওভারল্যাপের বাংলা হচ্ছে অধিক্রমণ। ওভারল্যাপ মানে তো বুঝছো, মানে পরস্পর লেগে যাওয়া। স্থানান্তর আর কি, তাই না? হ্যাঁ স্থানান্তর, তো অধিক্রমণ বলে আমাদের বইয়ে। তো এটা হচ্ছে আমাদের অক্সিজেন অণু। আর নেক্সট একটা দেখি, আর নাইট্রোজেন অণুতে আমাদের কয়টা বন্ধন থাকে বলতো?
তিনটা বন্ধন। নাইট্রোজেনে 3টা বন্ধন থাকে, তো একটা সিগমা আর বাকি 2টা পাই। তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি দেখো 1s2 2s2 2p3, আমাদের s এ 2টা থাকে আর p এ 3টা বিজোড় ইলেকট্রন থাকে। এটা ধরো px, এটা py, এটা pz, 3টা বিজোড় ইলেকট্রন আছে। তো নাইট্রোজেনটা আমি একটু আঁকি, n আচ্ছা আমাদের px py pz এর 3টা বিজোড় ইলেকট্রন ছিল তাই না? ধর এটা হচ্ছে আমাদের px, এটা হচ্ছে px, তাহলে এখানে 2টা ইলেকট্রন শেয়ার করছে, এটা আমাদের সিগমা বন্ধন। ফার্স্টে যেটা বন্ধন তৈরি সেটা সিগমা বন্ধন। তো এটা হচ্ছে আমাদের py অরবিটাল, এটা ধরো pz অরবিটাল। এটা এখানে py, এটা হচ্ছে pz। তো এখন py আর pz এ একটা বিজোড় ইলেকট্রন আছে না? তো এখানে একটা আছে, এখানে একটা আছে, আর z এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এখন তাদের মধ্যে কি বন্ধন তৈরি হবে? পাই বন্ধন। পাই। এই p আর p এর মধ্যে এখানে একটা পাই বন্ধন, আর এই z আর এই z এর মধ্যে এখানে একটা পাই বন্ধন তৈরি হবে। তো নাইট্রোজেন আমাদের 2টা পাই বন্ধন, একটা সিগমা বন্ধন থাকে। আচ্ছা তাহলে নাইট্রোজেন অণুর মধ্যে আমরা দেখতেছি 2টা পাই বন্ধন। তো পাই বন্ধন অ্যাকচুয়ালি কখন তৈরি হয় আমাদের? আচ্ছা এটা তোলা হয়েছে? জি। তো একটা পয়েন্ট লিখো পাই বন্ধন নিয়ে। হোমওয়ার্ক। না না, সিগমা বন্ধন হওয়ার পর অবশিষ্ট অরবিটাল যাদের কাছে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকে, অযুগ্ম বা বিজোড়, আচ্ছা সিগমা বন্ধন হওয়ার পর অবশিষ্ট অরবিটাল যাদের মধ্যে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকে তাদের মধ্যে পাই বন্ধন তৈরি হয়। হ্যাঁ বলছি অযোগ্য আর বিজোড় কি একই? হ্যাঁ একই জিনিস। বিজোড় মানে একটা বেসিক্যালি। তাহলে অবশিষ্ট অরবিটাল যাদের মধ্যে একটা ইলেকট্রন বিজোড় ইলেকট্রন আছে তাদের মধ্যে পাই বন্ধন তৈরি হয়। যেমন আমরা এখানে দেখছিলাম যে একটা px দিয়ে সিগমা বন্ধন হয়ে গেছে, দেন আমাদের py আর pz এর মধ্যে একটা বিজোড় ইলেকট্রন ছিল তাই না? এদের মধ্যে আমাদের পাই বন্ধন তৈরি হয়েছে। সেম অক্সিজেনের ক্ষেত্রেও আমাদের একটা দিয়ে সিগমা হওয়ার পরে অবশিষ্ট একটার মধ্যে আমাদের একটা ইলেকট্রন বাকি ছিল, সেটাতে আমাদের পাই বন্ধন হয়েছে। তো এটাই হবে। সংখ্যাটা একটু লিখে নি। আচ্ছা লেখো। আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে
এস অরবিটাল দিয়ে কোনো পাই বন্ধন তৈরি হয় না। এটা লিখে নাও, আর লাস্টে আমি বোঝাচ্ছি। আমাদের এস অরবিটাল দিয়ে কোনো পাই বন্ধন তৈরি হবে না। তো পাই বন্ধন অ্যাকচুয়ালি পি এর সাথে পি এর হতে পারে, পি পি পাই, আবার পি এর সাথে ডি এর হতে পারে, ডি এর সাথে ডি হতে পারে। তো আমাদের পি পি পাই, যেটা আমরা এখন দেখলাম যে এন2 এর মধ্যে আমাদের পি আর পি এর মধ্যে পাই বন্ধন তৈরি হচ্ছে, আর অক্সিজেনের ক্ষেত্রে পি আর পি এর মধ্যে। তো কিন্তু এস অরবিটাল দিয়ে অ্যাকচুয়ালি কোনো পাই বন্ধন তৈরি হয় না। এটার কারণটা হচ্ছে এস অরবিটালের শেপ কিরকম, আমাদের গোল না? জি। তো এই গোল হওয়ার কারণে সে অ্যাকচুয়ালি মানে বাঁকাতারা হতে পারে না। তো তার দ্বারা শুধুমাত্র সিগমা বন্ধনই সম্ভব। তো সিগমা বন্ধন হওয়ার পরে কি সে পাই বন্ধন করার সুযোগ আছে কোনো? তার তো মানে না। গোল সে অ্যাকচুয়ালি। আর পি অরবিটালের ক্ষেত্রে পাই বন্ধন কিভাবে তৈরি হয়, যখন তারা কাছাকাছি আসে তখন অ্যাকচুয়ালি এটা একটু বেঁকে যায়, বুঝছো? মানে এদিক বড় একটু বেঁকে যায়, বেঁকে গিয়ে এখানে একটা পাই বন্ধন তৈরি করে। কিন্তু এস অরবিটালের ক্ষেত্রে বাঁকাতারা হওয়া সম্ভব না, কারণ সে অ্যাকচুয়ালি গোলাকার। এই কারণে এস অরবিটাল দিয়ে আমাদের কোনো পাই বন্ধন তৈরি হয় না। এটা হচ্ছে কারণ। তো এটা একটু লিখে রাখো। আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। তো আজকে আমরা কি কি দেখলাম, আচ্ছা একটু লেখা আছে তোমাদের? জি, লেখা হয়ে গেছে। হ্যালো, সবার হয়েছে লেখা? জি ভাইয়া, লেখা হয়ে গিয়েছে। তো আজকে ক্লাস এতটুকু। আজকে আমরা কি পড়লাম? আমরা পড়ছি বন্ধন কয় প্রকার, আয়নিক, সমযোজী, সন্নিবেশ। দেন আমরা অরবিটাল গুলোর আকৃতি দেখলাম। দেন সমযোজী বন্ধন হচ্ছে সিগমা আর পাই। তো সিগমা আর পাইয়ের মধ্যে ডিফারেন্স, আর সিগমা বন্ধন কখন হয়, পাই বন্ধন কখন হয়, আর সিগমা পাইয়ের কয়েকটা এক্সাম্পল দেখলাম। তো নেক্সট ক্লাস থেকে আমরা হাইব্রিডাইজেশন শুরু করব, সংকরায়ন। তো এটা হচ্ছে এই চ্যাপ্টারের মেইন টপিক। তো ওইটার জন্য যা যা বেসিক দরকার ছিল আজকে পড়ানো শেষ। তো নেক্সট থেকে আমরা হাইব্রিডাইজেশন শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ঠিক আছে তাহলে সবাই থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম।